আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে। আজকে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার। আমাদের এই স্পেশাল লেকচারটা আমাদের নবম দশম শ্রেণীর যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ইন্টার লেভেলে যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ক্লাসটা সকল ব্যাচের সকল গ্রুপের সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসের শুরুতে আমি ক্লাসের একটু নিয়মটা তোমাদেরকে বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা যখন এই ক্লাসটা করব একবারে সুন্দরভাবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, এবং আমি যখন তোমাদেরকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা যে কোনো একজন বা কয়েকজন উত্তর দিবা বা রিপ্লাই দিবা যে ইয়েস অথবা নো। এরপর আমি বাকি লাইনগুলোতে যাব। আর যদি ক্লাস বুঝতে কোনো সমস্যা হয়, কোনো লাইন যদি বুঝতে না পারো, লগে লগে আমাকে প্রশ্ন করবা। তো চলো আমরা আমাদের আজকে স্পেশাল স্পোকেন ইংলিশ ক্লাসের প্রথম লেকচারের আলোচনা শুরু করি। তো যেটা তোমাদের বলতেছি খেয়াল রাখবা, ইংরেজি শেখার জন্য আমার ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে শুধুমাত্র ইংরেজির অর্থ বুঝতে পারলেই আমি ইংলিশে খুব সুন্দরভাবে বলতেও পারবো এবং লিখতেও পারবো। তো সবাইকে আবার বলতেছি, আমাদের বাংলাদেশের যে ছাত্রছাত্রী আমরা আছি, এটা কলেজ লেভেল হোক বা স্কুল লেভেল হোক, আমাদের ইংরেজিতে দুর্বলতা এক জায়গাতেই, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। আমরা যদি ইংরেজি প্র্যাকটিস করতে যাই তাহলে আমাদের অনেকটা বেগ পেতে হয় বা অনেকটা কষ্ট করতে হয়। কারণ কি, আমরা তো ইংরেজিতে বড় হইনি, আমরা বাংলাতেই বড় হয়েছি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো অন্য কোনো দেশের ভাষা শিখতে গেলে অবশ্যই একটা কষ্ট আমাদের হবে। তো এখন যেহেতু আমাদের এই ইংলিশ সাবজেক্টটা আন্তর্জাতিক লেভেলে পর্যায়ে পৌঁছে গিয়েছে, তো আমাদের সবারই কী করতে হবে, ইংরেজি জানতে হবে, শিখতে হবে এবং কি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চেষ্টা করব আমাদের স্পোকেন ইংলিশ যে ক্লাসটা, সেই ক্লাসটা একবারে গ্রামার আইটেম থেকে আলোচনা শুরু করে একবারে কিভাবে একটা বাংলা অর্থকে সুন্দরভাবে ইংলিশে কনভার্ট করা যায় এবং একটা ইংরেজি ওয়ার্ডকে কীভাবে সুন্দরভাবে বাংলা রূপান্তর করা যায়, সম্পূর্ণ সিস্টেম আস্তে আস্তে বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে স্পোকেন ইংলিশ ক্লাসটা আমাদের আজকে থেকে শুরু হচ্ছে, তো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে স্পোকেন যে অংশটা সেটা কমপ্লিট করার পর আস্তে আস্তে আমাদের যে একাডেমিক যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলোতেও ক্লাস শুরু করা ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, আমরা আর বেশি কথা না বলে এটাই জাস্ট আমরা বললাম, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখব এবং আমি যখন প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা তোমরা যে কজন পারবা দেওয়ার চেষ্টা করো। তাহলে আমরা শুরু করলাম ক্লাস। তো আমাদের এই আজকের ক্লাসের টপিক নাম স্পোকেন ইংলিশ। তো এখন এই স্পোকেন ইংলিশের পরে আমি একটা ছন্দ লিখে রাখছি, এই ছন্দটা একটু মনে রাখবা। এটা আমার নিজের একটা ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে, বাংলা অর্থ বুঝে বুঝে ইংরেজি শিখতে অনেক মজা। অর্থাৎ আমরা যদি ইংরেজি শিখতে চাই অবশ্যই আমাকে কি করতে হবে, ইংরেজির বাংলা অর্থ বুঝতে হবে। কেউ যদি বাংলা অর্থ বুঝে বুঝে ইংরেজি শিখতে পারো তাহলে তার কাছে ইংরেজি পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সিরিয়াসলি বলতেছি, কেউ যদি ইংরেজি শিখতে চাও অবশ্যই বাংলা অর্থ বুঝে বুঝে শিখতে হবে। যদি তুমি একবার বাংলা অর্থ বুঝে বুঝে ইংরেজির শিখার রহস্য উদ্ঘাটন করতে পারো বা একবার শিখতে পারো, তোমার কাছে ইংরেজি একবারে পানির মতো সহজ মনে হবে ইনশাল্লাহ। আমি যে কথাটা বলছি কথাটা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, এভাবে রেসপন্স করবা, থ্যাংক ইউ। এখন পরবর্তী একটা ছোট্ট টেকনিক, এটা আমি চাচ্ছি সবাইকে মনে রাখার জন্য। আমি যেভাবে বলি সেভাবে তুমি মনে রাখবা। ইংরেজি ইকুয়াল টু পানি যদি বাংলা অর্থ বুঝি, মানে আমাদের এটা একটা ছন্দের মতো কাজ করবে। ইংরেজি ইকুয়াল টু পানি যদি বাংলা অর্থ বুঝি, অর্থাৎ ইংরেজিটা পানির মতো সহজ হবে। কখন সহজ হবে? যখন আমরা সেই ইংরেজির বাংলা অর্থ বুঝতে পারবো। এই হচ্ছে আমার ছোট্ট একটা ছন্দ বা টেকনিক। এই ছন্দটা মনে রাখবা, তাহলে দেখবা যে ইংরেজি নিয়ে যে এত পেরেশানি, ইংরেজি নিয়ে যে এত আমাদের হইচই, ইংরেজি পারি না, ইংরেজি বুঝি না, আশা করি এই বিষয়গুলো সুন্দরভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে কোনো প্যারাই খেতে হবে না যদি তোমরা এই অর্থ বুঝতে পারো, এই মিনিংটা বুঝতে পারো আমি যা বলছি। ওকে, তো আমরা ইংরেজির স্পোকিং যে ইংলিশটা শিখবো, স্পোকিংভাবে করবো, মুখেও বলবো প্লাস আমরা লিখবো। তো এখন কথা হচ্ছে, ইংরেজি যদি পড়তে চাই প্লাস লিখতেও চাই বা বলতেও চাই, তাহলে কিন্তু আমাদের টেন্স জানতে হবে। ইংরেজি শেখার মূল যেই প্রাণকেন্দ্র তার নাম হচ্ছে টেন্স। এখন কথা হচ্ছে, স্যার আমরা তো টেন্স সেই 6, 7, 8, 9, 10 মানে আমরা তো পড়ে আসতেছি,
টেন্স কিন্তু আমাদের সেই আদিমকাল থেকে পড়া হচ্ছে। আসলে আমরা টেন্স পড়ে আসছি, কিন্তু আমরা টেন্সের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা আমরা এখনও ভালো করে ওরকমভাবে মনে রাখতে পারি নাই, বা আমাদের মনে থাকে কম। তো আমাদের স্পোকিং ক্লাসে যেহেতু আমাদের টেন্সটা খুবই ইম্পর্টেন্ট বা প্রয়োজন, এজন্য আজকে আমরা টেন্স দিয়ে শুরু করব। তারপরে স্পোকেন ইংলিশের যেই বেসিক আইডিয়াগুলো আছে, বেসিক নিয়মগুলো আছে, সেগুলো দেখে আমরা প্রতিদিন ক্লাসে ইংলিশ প্র্যাকটিস করব। একটা বাংলা অর্থ বলবো, সেই ইংরেজির মানে সেই বাংলা অর্থের ইংরেজিটা কী হবে সেটা তুমি বলবা, তারপর আরেকজন বলবা। মানে আপাতত আমরা বেসিকটা বুঝে আমরা আস্তে আস্তে ইংরেজির যে স্পোকিংয়ের ভিত্তিটা সেটা তৈরি করব, এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করব স্পিকিং ইংলিশে কথা বলতে বা স্পোকিং করতে ইংলিশটা নিয়ে, এবং আমরা আস্তে আস্তে লেখার মাধ্যমে প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি স্পোকিং ইংলিশের যে ক্লাসের সিস্টেম সেটা নিয়ে আলোচনা করা। তো চলো আমরা শুরু করি। টেন্স। তো আমরা এখন টেন্সের যেই শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগটাই প্রথমে তোমাদেরকে দেখাই, তারপর আমরা টেন্সের ভিতরে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। এখন তোমরা কি এটা জানো কিনা বা মনে আছে কিনা, টেন্স কত প্রকার তোমাদের মনে আছে কারো? বলো তো একটু। 12 প্রকার। এক্সিলেন্ট। হ্যাঁ, টেন্স মোটামুটি আমাদের 12 প্রকার। তবে আমরা প্রাথমিকভাবে টেন্স 3টা অংশে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হচ্ছে কি ফিউচার টেন্স। তো প্রাথমিকভাবে আমরা টেন্সটাকে 3টা অর্থে ভাগ করব, প্রেজেন্ট, পাস্ট এবং কি ফিউচার। তো আমি তোমাকে একটু ফ্লো চার্ট দেখাচ্ছি আজকে। যদি আমি ক্লাসে, হ্যাঁ, কার কোন প্রশ্ন আছে থাকলে বলতে পারো। আচ্ছা, তো দেখো আমরা এখন টেন্সের যে প্রকারভেদ সেটা একটু ফ্লো চার্টে একটু দেখার চেষ্টা করি। টেন্স, এই হচ্ছে আমার টেন্সের যে প্রতীক সেটা। এখন এই টেন্সটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3টা অংশে ভাগ করতে পারবো। প্রথমটার নাম দিচ্ছি প্রেজেন্ট, পরেরটা হচ্ছে পাস্ট, পরেরটা হচ্ছে কি ফিউচার। এটা হচ্ছে প্রাথমিক ডিভাইডেড। থ্যাংক ইউ তানিয়া, রেসপন্স করছো। এটা আমাকে বাকিরা জানাও, বাকিরা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারলা কিনা, এটা আমাকে কথা বলে জানাও, উত্তর দিও। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা নেক্সট যাচ্ছি। আমি একটু কষ্ট পাচ্ছি এই কারণে, আজকের ক্লাসে কিন্তু মোটামুটি অনেকেরই আসার কথা ছিল, কিন্তু দুঃখজনক অনেকেরই আমি ক্লাসে আজকে পেলাম না। এইচএসসি 27 ব্যাচের আছে মাশাআল্লাহ অনেকেই, 26 ব্যাচের অনেকেই আছে, ক্লাস 9-10-এর আমি লিঙ্ক দিয়েছি, মানে এই ক্লাসটা সবারই আছে, তাই আর কি দিলাম, দেখি কারা কারা জয়েন করতে পারো। সমস্যা নাই, আপাতত আজকে প্রথম ক্লাস তো দেখবো, পরবর্তীতে ওরা কীভাবে জয়েন করতে পারে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের টেন্সের যে স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট মানে তো আমরা জানি, প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান, পাস্ট মানে হচ্ছে কি অতীত, আর ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎ, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে এই 3টা ক্যাটাগরিতে আবার 4টা করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সও 4 প্রকার, পাস্ট টেন্সও 4 প্রকার, ফিউচার টেন্সও কয় প্রকার? 4 প্রকার। এখন বলো তো একজন সেগুলো কি কি? হ্যাঁ, তারপরে এক্সিলেন্ট, ভেরি গুড। তার মানে আমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার সবার জন্য কিন্তু 4টা ফর্ম আছে। আচ্ছা, তার নিয়ে একটু ক্যামেরাটা অফ রাখো প্লিজ। ওকে, থ্যাংক ইউ বলছো হাফসামিনা, বাকিরা বলছো, চেষ্টা করছো, খুশি হলাম। তো আমি একটা অংশ দেখা দিই, বাকিটা সিমিলারলি হয়ে যাবে। প্রেজেন্টের মধ্যে আমি আসি। প্রেজেন্টের মধ্যে কিন্তু আমাদের 4টা ধাপ মনে রাখবো। প্রথম ধাপের নাম হচ্ছে ইনডিফিনিট। তো এই ইনডিফিনিট এর অপর নাম হচ্ছে সিম্পল। অনেকে কিন্তু প্রেজেন্ট সিম্পলও বলি, প্রেজেন্ট ইনডিফিনিটকে কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল নামেও ডাকি। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নাম্বারটার নাম হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এবং 4 নাম্বারটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে আমাদের 4টা ফর্ম। যে কোনো আমাদের টেন্সের বিভাগের প্রত্যেকটাতে সেম 4টা ফর্ম থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট মনে রাখবা ইনডিফিনিটের অপর নাম হচ্ছে সিম্পল, আর বাকিগুলো তো আমাদের মনে আছেই। একটু আমাকে জানাও যে এই অংশের এতটুকু যে শ্রেণীবিন্যাসটা আছে বুঝতে পারলা কিনা। ওকে, এখন কথা হচ্ছে তাহলে পাস্টের জন্য সেম হবে। পাস্টের জন্য কিন্তু 4টা হবে। প্রথমে কি হবে? ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে ফিউচারের জন্য সেম, ফিউচারের জন্য 4টা সেম হবে, যেমন ইনডিফিনিট সিম্পল, ইনডিফিনিট অথবা সিম্পল, কন্টিনিউয়াস,
পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা জানি টেন্স 3 প্রকার। আমরা মোটামুটি জানি কয় প্রকার টেন্স? 3 প্রকার। কিন্তু আসলে না, টেন্স কিন্তু 3 প্রকার প্রাথমিকভাবে, বিশদভাবে টেন্স কিন্তু 12 প্রকার। কারণ কি আমরা যদি জুম আউট করি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বিভক্ত করার পর একটু ওয়েট করো, দুজন জয়েন করছো, খাদিজা জয়েন করছে এবং আমাদের অর্পিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু জানি টেন্স মূলত 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট। ওয়ালাইকুম সালাম। ওকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য, খুশি হলাম। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম বাচ্চারা মোটামুটি আসছো নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা দেখি নেক্সট। আমি জাস্ট একটু ফ্লো চার্টটা একটু ভালো করে বুঝাই তোমাদের। টেন্স প্রাথমিকভাবে আমরা বলবো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু বিশদভাবে মানে কি? বিশ্লেষণভাবে। মনে রাখবা, প্রাথমিক মানে এটা, বিশদভাবে মানে কি? বিশ্লেষণভাবে হচ্ছে কি এটা। তো এখানে প্রত্যেকটা 4টা অংশ থাকবে, 3 4 12টা। তার মানে টেন্স প্রাথমিকভাবে 3 প্রকার, কিন্তু বিশ্লেষিতভাবে কয় প্রকার? 12 প্রকার। কথা কি বুঝতে পারছো? মনে থাকবে সবার যা বললাম? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এইবার চলো আমরা নেক্সট পরবর্তী স্টেপে যাই। আমরা গত ক্লাসও এই বিষয়গুলো শিখেছিলাম, গত ক্লাসও দেখছিলাম, যে অংশগুলো এখন দেখব। তারপর আজকে যেহেতু আমাদের প্রথম লেকচার, এই জন্য আমি সুন্দর করে সাজিয়ে এটা বোঝানোর জন্য আবার দেখতেছি বা তোমাদেরকে পড়াচ্ছি। 1 নম্বর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে V1। এখন V1 যদি কোথাও লেখা থাকে, এর মানে কি তুমি বুঝো? বলো তো একজন, V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। এক্সিলেন্ট, হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো থ্যাংক ইউ খাদিজা, উত্তর দিয়েছে, খুশি হলাম। তবে মনে রাখবা, এই যে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার আরেকটা নাম আছে, বলতে পারবা সেই নামটা কি? এনিওয়ান? না, V1 এক্সিলেন্ট, এই তো, ভেরি গুড, বেস ফর্ম। হ্যাঁ, উত্তর রাইট, এক্সিলেন্ট উত্তর হয়েছে। আমাদের V1 এর 2টা নাম, এটা খেয়াল রাখবা। V1 এর প্রথম যে নাম, সেটা হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। V মানে ভার্ব, 1 মানে প্রেজেন্ট, খেয়াল রাখবা। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটাকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে কি? ভার্ব এর বেস ফর্ম। বেস মানে হচ্ছে মেইন ফর্ম আর কি। হ্যাঁ, ভার্ব এর বেস ফর্ম। তো সবাইকে বলতেছি একটু খেয়াল রাখবা, V1 এর প্রাথমিক নাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আমাদের একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়। এখন কথা হচ্ছে, স্যার প্রেজেন্ট কোন টেন্সে হবে? প্রেজেন্ট তো 4 প্রকার আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কথার উত্তর হচ্ছে যে কোনো একটা ফর্মে হইলেই হলো। একটা সেন্টেন্স যে কোনো একটা ফর্মে থাকলেই হলো, সেই সেন্টেন্সে ভার্বটা যদি আমার প্রেজেন্ট হয়, তাহলে সেই ভার্বকে বলা হয় V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মের ভার্ব বা বেস ফর্মের ভার্ব। কথা কি বুঝতে পারছো যা বললাম? ওকে, আচ্ছা, একজন মনে প্রশ্ন করতে চাইছিল, প্রশ্ন আমি শুনি না, আবার বলতে হবে। প্রশ্ন যদি বলতে চাও একটু ক্লিয়ারলি বলো, ভয়েসে বলো, তাহলে বুঝতে পারবো। আর প্রশ্ন আসে নাই? আচ্ছা, যাই হোক, তাহলে আমি এখন নেক্সট যাচ্ছি, 2 নাম্বার স্টেপ। এবার তাহলে বাচ্চারা বলেন তো আপনারা, V2 মানে কি? এক্সিলেন্ট, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, এখন ভার্বের পাস্ট ফর্মের আরেকটা নাম আছে, বলো তো সেটা কি? এনিওয়ান? ভার্বের পাস্ট ফর্মের আরেকটা নাম আছে, এরকমই, বলো তো দেখি কারো আছে কিনা মনে। কে বলতে পারবা? চেষ্টা করো যদি পারো আর কি। আচ্ছা, হয়তো বা আমরা চেষ্টা করতেছি, মনে পড়তেছে না। ওকে, তাহলে আমি দেখা দিই। V2 এর অর্থ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং এটাকে বলা হয় শুধুমাত্র পাস্ট সিম্পল ফর্ম। খেয়াল রাখবা, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অথবা এটাকে বলা হয় পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট ফর্ম। এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। ভার্বের ফর্ম 3টা, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, আরেকটা হচ্ছে V3। তো সবাইকে বলতেছি, খেয়াল রাখবেন আপনারা কথাটা হচ্ছে V2 অর্থ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটাকে অপর নামে ডাকা হয় ভার্বের পাস্ট সিম্পল ফর্ম বা পাস্ট ইনডিফিনিট ফর্ম।
একটু আমাকে জানায়ও এই যে এতটুকু অংশ যে বুঝায় বললাম সবাই মোটামুটি বুঝতে পারলা কিনা, রেসপন্স করো। জি স্যার, বুঝতে পেরে। ওকে, থ্যাংক ইউ। সোহান একটু কথা বলো, সোহান বুঝতে পারলা কিরকম, দেখতেছো কিরকম? জি স্যার, বুঝছি স্যার। ওকে, আর বাকিরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবা। তানিয়া কিছু বলবা কি? তানিয়া? না স্যার। আচ্ছা, আসলে আমার ওই একটু হোয়াটসঅ্যাপে চলে গেছি, আচ্ছা ক্লিক করাতে। আচ্ছা, তাহলে এবার আমি যাই নেক্সট। এবার V3, এইবার সর্বশেষ যে B3, এটার নাম কি হবে দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, এটা হবে কি? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি এই অংশটা, আমার একটা ছোট্ট বই আছে, এই বইটা আমি যখন ক্লাস 6-এ পড়তাম ওই সময়ের বই। তোমাদের একটা কথা বলি, কথা হচ্ছে ইংরেজির জন্য তোমরা যদি একবারে ছোট ক্লাসের বইগুলো রেখে দাও না, বড় ক্লাসে উঠলে অনেক কাজে লাগবে। আমি এখন আমার ওই বইটা থেকে তোমাদের একটু উদাহরণ দেখাবো, তাহলে সহজে বুঝবা। তো সবাই একটু দেখো V3 এর পরিচয় বুঝতে পারলা কিনা, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা একটু দেখো তো বুঝতে পারলা কিনা, তোমাকে জানাও তো, বুঝতেছো? একটু কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় ব্যবহার হয় সবচেয়ে বেশি, এটা আমাকে জানতে হবে। তো এখন এই বিষয়টা আমি তোমাদের একটু দেখাইয়া তারপর আমি উদাহরণগুলো দেখাচ্ছি। মনে রাখবা, শুধুমাত্র এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা শুধুমাত্র ব্যবহার হবে পারফেক্ট টেন্স এর বেলায়। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, খাদিজা কিছু বলতেছো, বলো তো। আচ্ছা, আমাদের ক্লাসে আয়েশা সিদ্দিকা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করার জন্য খুশি হলাম। তো এখন বলি, শোনো, কথা হচ্ছে এই যে আমাদের টেন্সের এই যে, সরি টেন্স না, ভার্বের যে এই ফর্মটা আছে V3, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কোথায় ব্যবহার হয় সবচেয়ে বেশি? এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়, হ্যাঁ, পারফেক্ট টেন্সে। ভেরি গুড, এটা সবসময় কোথায় ব্যবহার হয়? পারফেক্ট টেন্সে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কোন পারফেক্ট? এটা কি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, নাকি ফিউচার পারফেক্ট? সকল পারফেক্ট। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খেয়াল রাখবা, এটা হচ্ছে কি সকল পারফেক্টে। আচ্ছা, তো আমি যেটা বলতেছি আপনারা খেয়াল রাখবেন, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা শুধুমাত্র পারফেক্ট টেন্সে হয়। যত পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট হলে সেখানেও ব্যবহার হয়, পাস্ট পারফেক্ট হলে সেখানেও ব্যবহার হয়, ফিউচার পারফেক্ট হলে সেখানেও ব্যবহার হয়। এই কথাটা খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। কথাটা কি বুঝতে পারছো সবাই যা বললাম? একটু রেসপন্স করো, মোটামুটি কথা বলো সবাই জোরে। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এটার আরেকটা ব্যবহার ক্ষেত্র আছে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। খেয়াল রাখবা, প্যাসিভ ভয়েসও এটা ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ যখন আমরা করি, প্যাসিভ ভয়েসও ব্যবহার করা হয়। স্পোকেন ইংলিশ এগুলো সবই লাগবে, বুঝছো, এই জন্য পড়াচ্ছি। এবং আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট আমাদের এই আইটেমটা, গ্রামার আইটেম অ্যাডজেক্টিভ। আমরা এটাও পড়ছিলাম একটা ক্লাসে, এবং আমরা পড়ব যে ভার্ব এর পাস্ট পার্টিসিপল এর অপর নাম অ্যাডজেক্টিভ। দেখো মনে আছে কিনা কথাটা, একবার বলছিলাম তোমাদের। তোমাদের মনে আছে, একদিন বলছিলাম ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম এর অপর নাম অ্যাডজেক্টিভ। কথা কি বুঝছো সবাই? মন থাকবে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এতটুকু অংশ পড়লাম, এখন আমি একটু উদাহরণ দিই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কেমন। এখন তোমাদের বুঝাই, ভার্ব মূলত 3 প্রকার প্রাথমিকভাবে, বুঝছো? অর্থাৎ ভার্বের 3টা ফর্ম আমাদের কাজ করে, প্রেজেন্ট ফর্মে কাজ করে, পাস্ট ফর্মে কাজ করে, আর পাস্ট পার্টিসিপল ফর্মেও কাজ করে। প্রেজেন্ট ফর্ম মানে বুঝি ভার্ব যখন বর্তমানে কাজ করায়, বর্তমান কোনো সেন্টেন্সে ভার্ব থাকলে সেটা কি প্রেজেন্ট ফর্মের ভার্ব, V1। আর V2 মানে পাস্ট ফর্মের ভার্ব। যদি একটা সেন্টেন্স পাস্ট বা অতীতে হয়, তাহলে সেই অতীতে যে কাজটা হচ্ছে এর জন্য কি করি? V2 ব্যবহার করি। কিন্তু V3টা আসলে কি? V3 হচ্ছে আমাদের ভার্বের একটা বিশেষ রূপ, যেই রূপটা শুধুমাত্র এই আমার পারফেক্ট টেন্সে ব্যবহার হয় বেশি। এখন এই পারফেক্ট টেন্স যদি আমি না বুঝি, তাহলে V3-র ব্যবহারও বুঝবো না। তো পারফেক্ট টেন্স কি, এটা আমরা স্ট্রাকচার যখন দেখব
তখন আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তো আপাতত আমি তোমাদেরকে ওই যে ভার্বের যে ইয়াগুলো আছে আমাদের, যেটাকে বলা হয় প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ওই অংশটা একটু আমি তোমাদের দেখাচ্ছি। তো একটু ওয়েট কর, আমি একটু বই থেকে বের করতেছি, বই থেকে ওই অংশ দেখা দিই, তাহলে মোটামুটি তোমরা বুঝবা যে আমরা কীরকমভাবে এগুলো মনে রাখবো। তো আমি জাস্ট আমার যে বই, এই বইটা অনেক পুরনো, আমি দেখাচ্ছি। এই বইটা হচ্ছে এই যে এটা, আমি যখন ক্লাস 6-এ তখন এই বইটা আমি কিনি। হ্যাঁ, এটা আসলে লেখা আছে 6 না 7 আর কি মনে হয়, সরি 7-এ ছিলাম তখন এই বইটা নেওয়া আর কি, অনেক আগের বই, পুরাতন বই। তো এই বই থেকে আমি তোমার দেখাই, এই যে এটাকে বলা হয় আসলে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। হ্যাঁ, আমরা যে বলি না প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এটা আসলে কনজুগেশন ভার্ব, ভার্বের একটা ফর্ম আর কি। তুমি আমাকে জানাও তো, দেখা যাচ্ছে কিনা বইটা, একটু আমাকে জানাও, দেখতে পাচ্ছ? একটু কথা বলো, রেসপন্স করতে হবে। আচ্ছা, এবার আমি তোমাদের বুঝাই বলি, একটু খেয়াল করে এখানে মনোযোগ দিও। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা একটা ভার্ব নিলাম, সাপোজ এটা দিয়ে বুঝাই ইট। ইট মানে কি? খাওয়া। এখন এই ইট হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে, খাওয়া। ওকে, আর এইট মানে খেয়ে ফেললাম, সরি খেয়ে ফেলতাম, আমি খাবার খেয়ে ফেলতাম। সাপোজ ইট মানে খাবার খাওয়া, বর্তমানে বোঝাচ্ছে, আর এইট মানে খাবার খেয়ে ফেলতাম, মানে এটা অতীতে খেয়ে ফেলতাম আর কি। আর ইটেন মানে খেয়ে ফেলেছে। তো এইভাবে আমাদের কিন্তু এই ভার্বের ওয়ার্ডগুলো বাংলা অর্থ করে বুঝে বুঝে আমাদের কি করতে হবে? লিখতে হবে। ইট থেকে এট থেকে ইটেন, ইট অ্যাট ইটেন, আমরা পড়ছি এরকমভাবে, ইট অ্যাট ইটেন, গো ওয়েন্ট গন, এরকম কিন্তু আমরা পড়ছি। তো এটা শুধু ইংলিশটা পড়লে হবে না, বাংলাটাও পড়তে হবে। স্পিকার মিউট রাখতে হবে প্লিজ, কষ্ট করে। আচ্ছা, হাফসা কিছু বলবা মনে হয়, বলো। জি স্যার, ওখানে পাস্ট ফর্ম যেটা আছে, এজ খেয়ে ফেলতাম না, ওখানে খেয়ে ফেললাম হবে না? খেয়ে ফেলতাম। আচ্ছা আচ্ছা, হইতে পারে আমার লেখাতে একটু ভুল হইতে পারে, খেয়ে ফেলতাম বা ফেললাম, মানে আগে ছিল, তো খেয়ে ফেললাম আগে ছিল, অতীতের ঘটনা যেহেতু, তো এটা ফেললাম বা ফেলতাম যে কোনো একটা হইতে পারে। সরি ফর মিস্টেক, একটু ভুল হইতে পারে, আমি জানি না সঠিক। লেখা আছে ল লাম তেন। ও আচ্ছা, হ্যাঁ এখানে লেখা আছে, হ্যাঁ ল লাম তেন। আচ্ছা, ওই যে তেন লেখা আছে না, যাক তোমার এই যে তামও তো লেখা আছে, তাম, এই যে ফেলতাম, লাম আঁকি তো, ওই যে ল লাম লেন ত তাম তেন, যাই হোক। আচ্ছা, ওই দেখো ছেন, ওই যে খেয়ে ফেলেছে। ওকে, তো এই স্ট্রাকচারগুলো আমরা দেখব, এটা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই, এটা হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে, এটা তোমরা বুঝতে পারলাম যে এটাই হয় আমাদের প্রেজেন্ট, পাস্ট আর কি পাস্ট পার্টিসিপল, এটা মোটামুটি আমাদের কি কমপ্লিট। আচ্ছা, এখন আমাকে বলো এই বিষয়টা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এরপর কিছু আছে যেমন অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, তারপরে বিগিন, বিগান, এরকম আছে, কাম, কেম, কাম, এরকম আছে আর কি। এরকম আমরা পড়ে নিব তাহলে, মানে এটা বুঝাই দিলাম যে এই ফর্মটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট থেকে পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল। এটা আমাকে জানাও, যারা জয়েন করছো একটু আমাকে জানাও এতটুকু নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটা কমপ্লিট। এটাকে আবার স্ট্রং ভার্ব বলে, বুঝছো, স্ট্রং ভার্ব বলে। যাই হোক, আমরা আস্তে আস্তে সব পড়বো। এখন আপাতত যেহেতু এটা পড়ে ফেলছি, হয়ে গেল এই পেজের পড়া শেষ। জাস্ট আমরা পড়লাম কি টেন্সের প্রকারভেদটা পড়লাম, আর একটা ছন্দ পড়লাম, এটা আর কি টেকনিক, আর আমরা এই ভার্বের ফর্মগুলো পড়লাম। এখন আমরা আজকে ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে প্রেজেন্টের 4টা যে ভাগ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এর এক্সাম্পল, উদাহরণ আর স্ট্রাকচার। তো চলো শুরু করি। এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী পেজে চলে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কেউ কোনো প্রশ্ন করবেন এখানে? এটা আমাকে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ, তোমার মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে দেখছিলা, খুশি হলাম। সোহান, তুমি কি দেখতেছো, শুনতেছো, সব ঠিকঠাক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের পরবর্তী অংশ, স্পেশাল নোটের আলোচনা, প্রেজেন্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্সের যাবতীয় ইতিহাসগুলো দেখব। এখন যে পড়াচ্ছি না, এখনই লগে লগে মুখস্থ করো, আশা করি পরবর্তীতে আর তেমন কষ্ট করে মুখস্থ করতে হবে না, মুখস্থ হয়ে গেলে হয়ে যাবে, জাস্ট পরে লিখে আমাকে দেখাবা।
প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে আবার প্রেজেন্ট সিম্পলও বলা যায়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা আমরা সবাই জানি। প্রথমত শিখব রুলস। এই যে লিখলাম রুলস, আমি একটু জুম আউট করি, আসলে স্ক্রিনে পুরোপুরি দেখা যাচ্ছে না, একটু ঠিক করে নিই, একটু ওয়েট, আমি একটু, আচ্ছা এখানে দেখো রুলস দেখা যাচ্ছে। হ্যাঁ, তো রুলসের মধ্যে লেখা আছে প্রথমে সাবজেক্ট হবে, এরপরে হবে প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট হবে অথবা এক্সটেনশন হবে। এখানে একটা খেয়াল করো বিষয়টা, এক্সটেনশন। আমরা যে বড় হয়েছি না, আমাদের এখন না এই অবজেক্ট কথাটা অনেকে আমরা বলি না, আমরা বলি কি এক্সটেনশন। অবজেক্ট মানে কি অতিরিক্ত অংশ, আর হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনটাও কিন্তু অতিরিক্ত অংশ। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পরে অতিরিক্ত যা থাকে তাকে বলা হয় অতিরিক্ত অংশ, যেটা আমরা ছোট্টবেলায় শিখছি অবজেক্ট, এখন আমরা শিখবো এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন। এই এক্সটেনশন প্রতিটা সেন্টেন্সই থাকে। সবাইকে কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাইও, একটু রেসপন্স করতে হবে। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এখন এই আমরা স্ট্রাকচার পড়ে ফেললাম যে সাবজেক্ট থাকবে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে অথবা কি থাকবে এক্সটেনশন থাকবে। এখন একটা উদাহরণ দিলে এই গ্রামারটা ভালো আমরা বুঝবো। একটা এক্সাম্পল নিয়ে আসলাম, এক্সাম্পলটা খেয়াল করবা। সবাইকে বলতেছি স্পিকার চাপ দিয়ে রাখবেন, যেহেতু আমরা ক্লাস করতেছি, একটু স্পিকার অফ রাখলে ভালো হতো, প্লিজ স্পিকারটা অফ রাখেন সবাই। ওকে, ইউসুফ জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেখানে ছিলাম, এক্সাম্পলটা হচ্ছে উই প্লে ফুটবল। এখানে উইটা হচ্ছে কি বলতো, সাবজেক্ট। কারণ কি সেন্টেন্সের প্রথমে যে থাকে তাকে বলা হয় সাবজেক্ট, তার মানে এই উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে প্লে। প্লে মানে খেলা করা বা খেলা। এই যে কোনো কিছু করা, হওয়া, থাকা, এগুলো কি ভার্ব, এগুলোকে কি বলা হয় ভার্ব। তার মানে প্লে হচ্ছে এখানে ভার্ব। এরপরে ফুটবল কিন্তু আমাদের অতিরিক্ত অংশ। প্রথমে সাবজেক্ট, পরে হচ্ছে মূল ভার্ব, পরে হচ্ছে কি অতিরিক্ত অংশ, যেটাকে আমরা বলি অবজেক্ট বা এক্সটেনশন। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্পেশাল উদাহরণ। উই প্লে ফুটবল, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, কারণ প্লে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। আফিফা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। একটু আমাকে জানাও ক্লাসে বাকি বাচ্চারা উদাহরণটা যে আমরা গ্রামার মিলিয়ে মিলিয়ে বললাম বুঝতে পারলা কিনা, কথা বলো, সবাই একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এটার বাংলা কি তাহলে? আমরা তো আসলে ইংরেজি গ্রামার শুধু পড়বো এরকম না, আমাদের ইংরেজি গ্রামারটা পড়ার মূল কারণ তো অর্থ বোঝা। তো চলো দেখি অর্থ বোঝার চেষ্টা করি। উই হচ্ছি আমরা, প্লে হচ্ছে কি খেলা করা, ফুটবল মানে কি ফুটবল। তাহলে আমরা কি বলবো যে আমরা খেলা করি ফুটবল, এটা যদি বাংলায় বলি এরকমভাবে যদি বলি তাহলে কি মিলে? কথাটা কেমন দেখায় না যে আমরা খেলি ফুটবল, এটা বললে হয় কিন্তু বাক্যটা সাজানো হয় না। তো যদি বাক্য সাজায় বলতে চাই, একটু সুন্দরভাবে মাধুর্য দিয়ে বলতে হবে। তো আমরা কি লিখব? বাংলা অর্থ হচ্ছে আমরা ফুটবল, কথাটা আগে আসবে তারপরে আসবে ভার্ব। তাহলে আমরা কি লিখব? আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। আসলে আমরা তো খেলি ফুটবল, ঠিক আছে কথা বলা যায়, আমরা খেলি ফুটবল এটা বলা যায়, তবে এটা বললে বাংলা ভাষাটা সৌন্দর্য হারায়। তো সৌন্দর্য করে লেখার জন্য আমরা লিখব এইভাবে, আমরা ফুটবল খেলি। উই প্লে ফুটবল মানে আমরা ফুটবল খেলি। একটু আমাকে জানাও ক্লাসে যারা যারা এতটুকু অংশ দেখছো, মনোযোগ দিয়ে শুনছো, বুঝতে পারলা কিনা পুরোপুরি? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যে অংশ আছে সেটা চলে যাব। প্রেজেন্ট ইনডিফিনিটের পর আমরা কোথায় যাব বলো তো? পরবর্তী ধাপটার নাম কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 নাম্বার স্ট্রাকচার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই সূত্রটাও মোটামুটি আমরা জানি, রুলসটা আগের মতোই হবে। রুলসটা কি? খুবই সহজ, আমি তোমাদের একটা বিষয় বুঝায় বলি। রুলসটা হচ্ছে প্রথমে আমরা লিখব সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম,
এরপর আমাদের সূত্র অনুযায়ী হবে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটাকে বলা হয় বি ভার্ব, এম অথবা ইজ অথবা আর, অর্থাৎ আমাদের এইখান থেকে যে কোনো একটা ব্যবহার হবে। এরপরে হবে ভার্ব। এই ভার্বটা আসলে কি মনে রাখবা, আমরা যখন গ্রামার পড়ব, ভার্ব বলতে মূলত মূল ভার্বকেই আমরা বুঝবো। যদি কোথাও ভার্ব নিয়ে কথা বলে, তাহলে আমরা সবসময় কি বুঝবো, মূল ভার্ব নিয়ে বুঝবো। আর এই মূল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব যদি থাকে, সেটাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এবং কিছু কিছু ক্ষেত্রে সেই সাহায্যকারী ভার্ব বি ভার্বও হয়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। হ্যাভ, হ্যাজ, এগুলোকে বলা হয় কি বি ভার্ব। তো আমাদের অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথেই বসে, বা মূল ভার্বের কাছাকাছি কি হয়, অক্সিলারি ভার্ব বসে। আর মূলত ভার্ব বলতে আমরা কি মূল ভার্বই বুঝি বা মেইন ভার্ব কি বুঝি। একটু আমাকে জানাও কথাগুলো বুঝতে পারলা কিনা সবাই। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আমাদের লিঙ্ক কিন্তু কেটে যাবে, বুঝছো, প্রথম লিঙ্ক কেটে যাবে, আমি আবার লিঙ্ক দিব, তোমরা আবার নতুন লিঙ্কে জয়েন করো। তো এই হচ্ছে স্ট্রাকচার। আমাদের রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, যে কোনো একটা বসবে, প্লাস ভার্ব বসবে, মেন ভার্ব, এবং মেন ভার্বের সাথে আমাদের বসবে আইএনজি, মানে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে। এরপরে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। এখন একটা উদাহরণ দেখি কীরকমভাবে হবে। উপরে যে উদাহরণটা আছে সেটা দিয়ে আমি সাজাই। সাবজেক্ট কিন্তু উইর মতো রইল, উই। এখন উইর সাথে এম হয় না, ইজও হয় না, কি হয়, আর হয়। তো লিখলাম উই আর। কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু আমাদের বেসিক কিছু কিছু জিনিস আমরা জানি আগে থেকে, তো আমি এটা বেশি বর্ণনা করলাম না। এটা আমাকে জানাও এতটুকু বুঝলা কিনা, যে উইর সাথে ইজ, এম হয় না, আর হয়, উই আর। এখন ভার্ব আগে ছিল প্লে, এখন প্লে দিব, তবে এখানে সূত্র অনুযায়ী আইএনজি হবে, তাহলে হবে কি প্লেয়িং। প্লেয়ের সাথে আইএনজি যুক্ত হলো কি প্লেয়িং, উই আর প্লেয়িং। এরপর হবে অবজেক্ট, অবজেক্ট যা ছিল তাই, ফুটবলের মতো ফুটবল। এই হচ্ছে আমাদের গ্রামার আইটেম মিলিয়ে উদাহরণটা লেখা। উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব যার অপর নাম বি ভার্ব, আর প্লেয়িং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে বলা হয় ভার্বিং। ভার্ব প্লাস আইএনজি মানে কি ভার্বিং। আর অবজেক্টের মতো অবজেক্ট ফুটবল রয়ে গেল। এখন এইটার বাংলা অর্থ কি? আগেরটা ছিল আমরা ফুটবল খেলি, আর এটা হচ্ছে আমরা ফুটবল খেলছি। আমরা ফুটবল খেলছি, বাংলা অর্থটা কিন্তু মনে রাখতে হবে। আগে ছিল আমরা ফুটবল খেলি, আর এখন আমরা ফুটবল খেলছি। চলমান, চলমান মানে কন্টিনিউয়াস টেন্স। খেলছি, খেলছি, চলতেছে, চলতেছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। আগেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি, আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা কন্টিনিউয়াসে। আমরা ফুটবল খেলছি, আমরা ভাত খাচ্ছি, আমরা কথা বলছি, আমরা বই পড়ছি। কথা কি বুঝতে পারছো যা বললাম? মন থাকবে? জি স্যার। আমাদের আরও 2টা অংশ বাকি আছে, ক্লাসে লিঙ্ক মনে কেটে যাবে, একটু পর আবার আসবা। তো এই হচ্ছে বিষয়টা, খেয়াল রাখবেন, আমরা ফুটবল খেলছি। তো এটা আমাকে জানায়ও ক্লাসের বাইরে, সরি ক্লাসে তো অনেকেই আসো, যারা যারা শুনছো এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন আছে কিনা, এনিওয়ান? অনেকে শুনছো কিন্তু কথা বলতে পারো নাই, তো বাকিদের কাছে প্রশ্ন করলাম। যদি তোমরা প্রশ্ন করতে চাও বলতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, এনিওয়ান, যদি কিছু বলতে চাও কেউ, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে এই অংশে আমরা এখান থেকে এখন আলোচনা শুরু করি। সেটা হচ্ছে এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে, ঠিক আগের মতোই আমরা শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা মোটামুটি আমরা অনেকেই জানি। যেমন প্রথমে হয় সাবজেক্ট, এরপরে হয় আমাদের হ্যাভ অথবা হ্যাস। এই যে হ্যাভ আর হ্যাস, এগুলো কিন্তু পারফেক্টের চিহ্ন, খেয়াল রাখবা। ভার্বের এই আগে হ্যাভ হ্যাজ থাকলে এটা হবে পারফেক্টের পরিচয়, আর অ্যামিজার থাকলে হবে কি কন্টিনিউয়াসের পরিচয়। এগুলো খেয়াল রাখবা। মেইন ভার্বের আগে যদি আমাদের হ্যাভ অথবা হ্যাজ পাওয়া যায় কোনো একটা সেন্টেন্সে, তার মানে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স। প্রেজেন্ট না, সরি, পারফেক্ট মানে পারফেক্ট আর কি। হ্যাঁ, প্রেজেন্টও হবে, শর্ত আছে। তারপর মনে রাখবে এটা কি পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কথা কি বুঝছো? মনে থাকবে? এটা আমাকে জানাইও, দ্রুত কথা বললো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে দেখছো, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম V3 কোথায় ব্যবহার হয়,
পারফেক্ট টেন্সে। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপর হবে কি অবজেক্ট। যেমন আগের মতোই উদ্দীপকে যে এক্সাম্পল ছিল ইংরেজির উদাহরণটা, সেই উদাহরণটা নিয়ে আসি এখানে। উই হচ্ছে সাবজেক্ট, উইয়ের সাথে আমার হ্যাভ হয়, ঠিক আছে। তো উই হ্যাভ, প্লে ছিল আমাদের ভার্ব, তো এটার কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। প্লের সাথে ইডি যোগ করলে পাস্ট পার্টিসিপল পাওয়া যায়, প্লেইড, প্লেইড। আর এরপরে অবজেক্ট যা আছে তা ফুটবলের মতো ফুটবল। উই হ্যাভ প্লেইড ফুটবল, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার টেন্সের স্ট্রাকচার অনুযায়ী উদাহরণ। উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে আমাদের এখান থেকে আসা রুলস অনুযায়ী। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি প্লে থেকে প্লেইড, ভার্বের থার্ড ফর্ম বি3, আর অবজেক্টের মতো অবজেক্ট রয়ে গেল ফুটবল। দেখো তো উদাহরণটা বুঝতে পারলা কিনা যা বললাম, বুঝতে পেরেছ? একটু কথা বললো। আচ্ছা, এরপরে এটা বাংলা অর্থ কী হবে? বাংলা অর্থ হবে আমরা ফুটবল খেলেছি। আমরা কি করেছি? ফুটবল খেলেছি। প্রথমে লিখছিলাম আমরা ফুটবল খেলি, পরে 2 নাম্বারটায় কন্টিনিউয়াসে আমরা ফুটবল খেলছি, 3 নাম্বারটায় পারফেক্টেই আমরা ফুটবল খেলেছি। খেয়াল রাখবা, খেলেছি। যদি হয়তো খেলেছিলাম তাহলে হয়তো কি অতীত, এটা তো বর্তমান, খেলেছি, আমরা ফুটবল খেলেছি, এখনও বর্তমানে আছে। এই হচ্ছে বাংলা অর্থ। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা হবে, তবে বিন হবে, বিন, BEEN, বিন। খেয়াল রাখবা, বিন মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, বিন মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ কন্টিনিউয়াস যেহেতু আছে। এবার হচ্ছে কি ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। তো এই অনুযায়ী আমরা যদি লিখতে চাই উপরেরটা, সেটা কি হবে? খুবই সিম্পল। যেমন উই সাবজেক্ট, উই, তারপরে হ্যাভ বিন, বিন আসলো, প্লেইং হবে, কারণ প্লে হচ্ছে ভার্ব, আইএনজি যুক্ত হবে, প্লেইং ফুটবল হচ্ছে অবজেক্ট। উই হ্যাভ প্লেইং ফুটবল, বাংলা অর্থ কি আমরা ফুটবল খেলে আসছি, আমরা ফুটবল খেলে আসছি। ইংলিশও পড়বা প্লাস বাংলাও মনে রাখবা, বাংলাও লিখবা, হয়ে যাবে। তো দেখো স্ট্রাকচারটা বুঝলা কিনা? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হবে, বিন হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, এরপর অবজেক্ট হবে। এই অনুযায়ী হবে উই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলে আসছি, আমরা ফুটবল খেলে আসছি, আমরা বই পড়ে আসছি, আমরা কবিতা গেয়ে আসছি। এভাবেই আমাদের কি হবে স্ট্রাকচার মতো টেন্স অনুযায়ী আমাদের ইংরেজির বাংলা অর্থগুলো পড়তে হবে, লিখতে হবে, বলতে হবে। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 নাম্বার অপশনের এক্সাম্পল এবং বাংলা অর্থ সহ ব্যাখ্যা। একটু আমাকে জানাও মোটামুটি আজকে যা যা পড়াইছি, যতটুকু অংশ পড়াইছি বুঝতে পারলা কীরকম? আলহামদুলিল্লাহ, খুশি হলাম তোমরা চেষ্টা করছো কন্টিনিউ করার জন্য। এরকমভাবে নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করবা আর সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসার চেষ্টা করবা। তো যারা বাচ্চারা রেকর্ড ক্লাসগুলো দেখে বা আজকে রেকর্ড ক্লাসটা দেখতেছো যারা, তাদেরকে বলতেছি ইংরেজির ভয়কে দূর করতে আমাদের প্রত্যেক দিন ইংরেজিকে এভাবেই পড়তে হবে, গ্রামার বুঝে, অর্থ বুঝে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর এই ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবা। আর আমি যা যা নোট করছি এগুলো দিয়ে দিব গ্রুপে, সেখান থেকে বাসায় নোট করে নিবা, আমাকে দেখাবা। আজকের মতো আমাদের স্পেশাল স্পোকিং ইংলিশ ক্লাসটার এখানেই কমপ্লিট। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 26 ব্যাচের রাত 10টা বাজে পদার্থ ক্লাস। 27 ব্যাচ তো এখানে নাই, 27 ব্যাচের হচ্ছে 9টা 20-এ পদার্থ ক্লাস। তো এই বলে আজকে আমরা ক্লাস শেষ করলাম। আগামীকাল আমাদের নেক্সট দ্বিতীয় ক্লাস, এর অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ।